সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামারের খুঁটিনাটি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং এর নাম হচ্ছে ন্যারেশন, বাংলা ব্যাকরণের ভাষায় উক্তি। সো ন্যারেশন টপিকটা দেখা যায় যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে তো আসেই, অনেক ছোটোবেলা থেকে আমাদেরকে ভালো করে শিখতে হয়, কারণ এই টপিকটাই অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। তাই ন্যারেশনের উপরে আমরা যে কয়টা ক্লাস করব, আমি আশা করি তুমি খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার যে ন্যারেশনে কোনো ধরনের কনফিউশন থাকবে না বা সমস্যা থাকবে না, এটা আমি তোমাকে কথা দিতে পারি। তাহলে চলো বন্ধুরা, আমরা শুরু করি ন্যারেশনের একদম গোড়া থেকে, বেসিক থেকে শেখা। সো প্রথমে আমরা জানবো ন্যারেশন কি। বক্তা যা বলে তাকেই আমরা স্পিচ বা ন্যারেশন বলে থাকি এবং স্পিচ বা ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। স্পিচ মূলত দুই প্রকার, কি কি? ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি, অর্থাৎ এই দুই ধরনের উক্তি বা ন্যারেশন রয়েছে। এবং আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা আসে সেটা মূলত হচ্ছে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা কিংবা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে রূপান্তর করা, যদিও ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করাটাই বেশি পরিমাণে পরীক্ষাতে আসে। তাহলে চলো আমরা একটু এই দুই ধরনের স্পিচের সাথে পরিচিত হয়ে নিই। সো ডিরেক্ট স্পিচটা কি? যখন আমরা কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করি, তখন তাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলে। একে আমরা ইনভার্টেড কমাজের ভেতরে বা এটাকে কোটেশন মার্কসও বলা হয়, অথবা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখি। ইনভার্টেড কমাজের ভেতরের অংশ বক্তা তার বক্তব্যে উদ্ধৃত করে, আর বক্তার বক্তব্যের এই উদ্ধৃতাংশকেই আমরা রিপোর্টেড স্পিচ বলে থাকি। আরেকটা জিনিস কি আছে, বক্তার বক্তব্যের বাইরে একটা ভার্ব থাকে, সেই ভার্বকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। বক্তা এই ভার্বের সাহায্যেই তার বক্তব্যটা প্রকাশ করে। এখানে আমরা একটা উদাহরণ দেখি। জামিল সেড টু মি, আই হ্যাভ ডান মাই ডিউটি। জামিল আমাকে বলল, আমি আমার কাজটা করেছি। তাহলে এখানে দেখো, আই হ্যাভ ডান মাই ডিউটি, এই অংশটা উদ্ধৃতি চিহ্নের ভেতরে আছে বা ইনভার্টেড কমাজের ভেতরে আছে। এই অংশটাই হচ্ছে আসলে আমার রিপোর্টেড স্পিচ। আর এখানে রিপোর্টেড স্পিচের বাইরে একটা ভার্ব আছে সেড, এই সেড ভার্বটাই হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। তো এই সেন্টেন্সের যে সাবজেক্ট জামিল, সে এই সেড ভার্বটার সাহায্যে এই বক্তব্যটা প্রকাশ করেছে, আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে দেখো, এখানে জামিল এক্স্যাক্টলি এই কথাটাই বলেছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, হুবহু এই কথাটাই বলেছে। এটা প্রকাশ করার জন্যই আমরা এই রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভেতরে বা কোটেশন মার্কের ভেতরে দিয়ে রাখি। উপরের এই সেন্টেন্সটিতে আই হ্যাভ ডান মাই ডিউটি, এই উদ্ধৃতাংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর সেড ভার্বটি দ্বারা যেহেতু সাবজেক্ট জামিল তার বক্তব্য প্রকাশ করে, তাই এটাই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। সো আমরা দেখলাম ডিরেক্ট স্পিচ কোনটা। এখন চলো একটা জিনিস খেয়াল করি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিভাবে বুঝবো। রিপোর্টিং ভার্বের পূর্বে যে পার্ট অফ স্পিচ থাকবে সেটি হবে আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে আমরা বলবো অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তাহলে খেয়াল করে দেখো, জামিল সেড টু মি, সেই অংশটাতে সেড হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। এর আগে পার্ট অফ স্পিচ কি আছে? জামিল, একটা প্রপার নাউন, তাহলে জামিল হবে আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর তারপর কি আছে? টু মি, মি আছে একটা অবজেক্ট, তাহলে মিটাই হবে এই সেন্টেন্সে অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তাহলে আমি আশা করি তুমি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, সাবজেক্ট এবং অবজেক্ট একটা ডিরেক্ট ন্যারেশনের বা ডিরেক্ট স্পিচের আইডেন্টিফাই করা বুঝে গেছো। এখন বন্ধুরা, আমরা চলো ইনডিরেক্ট স্পিচ কি সেটা একটু শিখে নিই। সো যখন কোনো কথাকে আমরা হুবহু না বসিয়ে সেটাকে সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের টেন্স, সাবজেক্ট, পার্সন ইত্যাদি অনুযায়ী পরিবর্তন করি, তখনই আমরা তাকে ইনডিরেক্ট স্পিচ কিংবা ইনডিরেক্ট ন্যারেশন বলে থাকি। এবং বাংলায় বলতে গেলে এই টপিকটাকে বলা হয় বা এই অংশটাকে বলা হয় পরোক্ষ উক্তি, অর্থাৎ সরাসরি না বলে নিজের ভাষায় বলছে বা সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করছে, এটাই হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। সো আমরা এখানে কি লিখছি? জামিল টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। জামিল আমাকে বলল যে সে তার কাজটি করেছে। তাহলে দেখো, টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি আমরা লিখেছি। তাহলে এখানে আমরা, তুমি দেখো দ্যাটের পর থেকে কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে। আগে ছিল আই হ্যাড ডান মাই ডিউটি, এখানে হি হ্যাড ডান হিজ ডিউটি হয়েছে, অর্থাৎ এখানে হিতে পরিবর্তন এসেছে, টেন্সে পরিবর্তন এসেছে, প্রোনাউন্সে পরিবর্তন এসেছে। তাহলে এখানে কি দাঁড়িয়েছে? আমার সেন্টেন্সটা একটা ইনডিরেক্ট স্পিচ কিংবা পরোক্ষ উক্তিতে রূপান্তরিত হয়েছে। সো বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারি, অর্থাৎ মূল রূপান্তরের নিয়মটা আমরা শিখব। এবং দেখা যায় যে এরপরে অনেক ধরনের নিয়ম আসে, কিন্তু মূল উপায়টা একই থাকে। সো প্রথমেই আমরা সাবজেক্টকে বসাবো,
তারপরে আমরা রিপোর্টিং ভার্বটাকে বসাবো। রিপোর্টিং ভার্বে যদি সেড টু থাকে সেখানে আমরা টোল্ড কিংবা আস্কড বসাবো। যদি কিছু একটা বলা হয়ে থাকে বা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে হবে টোল্ড, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে হবে আস্কড। তারপরে আমরা অবজেক্ট বসাবো যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে। এরপর আমরা দ্যাট বসাবো, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে বসাবো, এবং যদি এমন হয় যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা একটা প্রোনাউন সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে, বা যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই অনুযায়ী প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। তারপর আমরা রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত জানবো। এবং সবার শেষে আমরা রিপোর্টেড স্পিচের মূল ভার্বটা বসাবো, আর লাস্টে একদম শেষে যদি এক্সটেনশন থাকে সেন্টেন্সে সেক্ষেত্রে আমরা বাকি অংশটাও বসাবো, অর্থাৎ বাকি অংশ থাকলে বসাবো, না হলে রিপোর্টেড স্পিচের মূল ভার্বটা বসিয়ে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করাটা হয়ে যাবে। তো চলো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে সহজেই তুমি বুঝতে পারবে। ডিরেক্ট স্পিচে আছে এমা সেড টু মি আই উইল গো হোম। এমা আমাকে বললো যে আমি বাসায় যাব, তাহলে এমা বলেছে সে বাসায় যাবে, তাই না? তাহলে এটা ইনডিরেক্ট করার সময় আমরা কি করব, প্রথমে সাবজেক্টটাকে বসাবো, বসালাম এমা। তারপরে আমরা বলেছি সেড টু এর জায়গাতে আমরা টোল্ড বসাবো, টোল্ড বসালাম। মি আছে আমার অবজেক্ট, তাহলে অবজেক্টটাও বসাবো, তারপর বসাবো দ্যাট। তারপরে দেখো আই বলেছে, তাহলে আই দিয়ে ইমা নিজেকেই নির্দেশ করেছে, তাহলে আমরা নামটা দেখে বুঝতে পারছি যে এমা একটা ফিমেল নাউন, তাহলে এখানে কি হবে শি, এটার এমার প্রোনাউন হবে শি। তারপরে উইলটা হয়ে যাবে উড, কেন? কারণ সেড টু আছে পাস্ট ফর্মে, তাহলে উইলটা হয়ে যাবে উড। তারপর আমরা বসিয়েছি গো হোম, এখানে গো হচ্ছে আমার মেইন ভার্বটা এবং হোমটা এক্সটেনশন হিসেবে বসেছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, এমা সেড টু মি আই উইল গো হোম, এটা হয়ে গেল এমা টোল্ড মি দ্যাট শি উড গো হোম। এমা আমাকে বলল যে সে বাসায় যাবে। তাহলে বন্ধুরা একটা সেন্টেন্স কিন্তু অলরেডি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করে ফেলেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন চলো আমরা দেখি যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময় আমরা টেন্সের পরিবর্তনটা কিভাবে ঘটাবো। সো যদি এমন হয় যে আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটার একটা উদাহরণ আমরা দেখি। আমাদের ডিরেক্ট স্পিচে আছে রিমা সেজ আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। রিমা বলে আমি একজন ইঞ্জিনিয়ার হব। তাহলে রিমা যেহেতু বলে, এখানে আমার ভিতরের এই জিনিসটার ভিতরের আমার রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমার ইনডিরেক্ট স্পিচে হবে রিমা সেজ দ্যাট শি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে খেয়াল করে দেখো আমার আই উইল ছিল সেটা শি উইল হয়ে গেছে, অর্থাৎ সেন্টেন্সের ভেতরে বা আমার এই রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে যখন আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন ঘটবে না। এখানে সেজ আছে প্রেজেন্ট টেন্সে, তাই আমার রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন ঘটে নাই। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। তাহলে ডিরেক্ট স্পিচে আছে কি রিমা সেড আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে এখানে সে এটা অতীতে বলেছিল যে সে একজন ইঞ্জিনিয়ার হবে। তাহলে আমরা এখানে ইনডিরেক্ট স্পিচে বলবো রিমা সেড দ্যাট শি উড বি অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে দেখো এখানে কিন্তু উইলটা উড হয়ে গেল, অর্থাৎ টেন্সের পরিবর্তন হয়েছে। তাহলে আরেকবার যদি সামারি করি, রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্সের হলে অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে না। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। তাহলে রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স থাকে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে এটা একটু আমরা দেখে নিই। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে আছে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ এবং দ্বিতীয় কলামে আছে ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ। তাহলে আমার যদি রিপোর্টেড স্পিচটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে ডিরেক্ট ন্যারেশনে, সেটা ইনডিরেক্ট ন্যারেশনে সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে। কেন? কারণ আমার যে রিপোর্টিং ভার্বটা সেটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। অর্থাৎ এখানে যে কয়টা নিয়মই আমরা শিখবো এটার বেসিকটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে এই চেঞ্জগুলো অ্যাপ্লিকেবল হবে। সো একটা উদাহরণ দেখি, হি সেড আই রাইট আ লেটার। সে বলেছিল যে সে চিঠি লেখে। তাহলে এটা কি হয়ে যাবে? হি সেড দ্যাট হি রোট আ লেটার হয়ে যাবে। তাহলে এখানে আমার ভিতরে রিপোর্টেড স্পিচটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স। পরের উদাহরণটা দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি সেড আই অ্যাম রিডিং আ বুক হয়ে যাবে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। দেখেছো অ্যাম রিডিংটা ওয়াজ রিডিং হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? শি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আমরা পাবো শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। সে বলল যে সে তার কাজটা করে ফেলেছিল।
তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে দে সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, এইটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, তারা বলল যে তারা 2 ঘন্টা ধরে কাজ করছে। এবং বন্ধুরা আবার মনে করিয়ে দিচ্ছি, এই যে যত চেঞ্জ আমরা দেখছি এই চেঞ্জগুলো ঘটবে যদি শুধুমাত্র আমার যে রিপোর্টিং ভার্বটা আছে সেটা পাস্ট টেন্সে থাকে, তবে প্রেজেন্টে থাকলে এই চেঞ্জগুলো ঘটবে না। সো এরকম আমরা আরও কিছু দেখি। সিম্পল পাস্ট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হি সেড আই রোট আ লেটারটা হয়ে যাবে হি সেড দ্যাট হি হ্যাড রিটেন আ লেটার। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি সেড আই ওয়াজ রিডিং আ বুক হয়ে যাবে হি সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং আ বুক। তারপর পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা থাকলে কোনো চেঞ্জ হবে না, তাহলে শি সেড আই হ্যাড ডান মাই ডিউটি, এখানে আমরা বলবো যে শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে যদি বলা থাকে দে সেড উই হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, এখানেও পাস্ট পারফেক্টের মতন কোনো চেঞ্জ হবে না, এখানেও আমরা কি লিখবো ইনডিরেক্ট ন্যারেশনে দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আর ফাইনালি ফিউচার টেন্স থাকলে আমরা কি করব, শি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ, এটাকে আমরা করব শি সেড দ্যাট শি উড হেল্প মি বা শি টোল্ড মি দ্যাট শি উড হেল্প মি, তাহলে ফিউচার টেন্সটা হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। তাহলে বন্ধুরা আশা করি আমরা টেন্স পরিবর্তনের নিয়মগুলো বুঝতে পেরেছি এবং কিভাবে আমরা কোন রিপোর্টিং স্পিচের টেন্স থাকে সেটার উপরে ডিপেন্ড করে আমার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সটা ডিসাইড করব। তাহলে বন্ধুরা আশা করি টেন্স পরিবর্তনের নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের যেই অক্সিলারি ভার্বগুলো থাকে সেগুলো কিভাবে চেঞ্জ হয়। অ্যাগেন যদি রিপোর্টিং ভার্বটা আমার পাস্টে হয় তবে এই চেঞ্জগুলো অ্যাপ্লিকেবল হবে, তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলে ডিরেক্ট স্পিচের উইল হয়ে যাবে ইনডিরেক্টে উড, তাহলে রবি সেড টু মি ইউ উইল গো হোম টুমোরো হয়ে যাবে রবি সেড টু মি দ্যাট আই উড গো হোম দ্য নেক্সট ডে। শ্যাল থাকলে হয়ে যাবে শুড, যেমন রিফাত সেড আই শ্যাল ডু দ্য জব হয়ে যাবে রিফাত সেড শি উড ডু দ্য জব। তারপরে ক্যান থাকলে সিমিলারলি রাব্বি সেড আই ক্যান ফিনিশ দ্য জব, এটা হয়ে যাবে রাব্বি সেড দ্যাট হি কুড ফিনিশ দ্য জব। তাহলে দেখো উইল হয়ে যাবে উড, শ্যাল হয়ে যাবে শুড, ক্যান হয়ে যাবে কুড। তারপর এরকম আরও কিছু মোডাল অক্সিলারিজ আছে, যেমন মে হয়ে যাবে মাইট, যেমন রুমানা সেড আই মে গো টু স্কুল হয়ে যাবে রুমানা সেড দ্যাট শি মাইট গো টু স্কুল। অন্যদিকে শুড হ্যাভ আর কুড হ্যাভে কিন্তু চেঞ্জ হবে না, এগুলো যেভাবে আছে থাকবে। সো রাজীব সেড টু মি আই শুড হ্যাভ হেল্পড ইউ হয়ে যাবে রাজীব টোল্ড মি দ্যাট হি শুড হ্যাভ হেল্পড মি। তাহলে দেখো শুড হ্যাভটা কিন্তু চেঞ্জ হয় নাই। আবার কুড হ্যাভের ক্ষেত্রেও সেম, সুমি সেড টু ইউ ইউ কুড হ্যাভ ডান ইট, এটা হয়ে গেল সুমি টোল্ড ইউ দ্যাট ইউ কুড হ্যাভ ডান ইট। তাহলে এখানেও আমরা শুড হ্যাভ বা কুড হ্যাভের কোনো পরিবর্তন কিন্তু করিনি। তাহলে এখন আমরা চলে এসেছি শেষ অংশটাতে। এখানেও আমরা দেখব টেন্স পরিবর্তনের কারণে আমার কিছু শব্দ আছে, সময়বাচক শব্দ, সেগুলো কিভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি এমন থাকে যে আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে যদি ডিরেক্ট স্পিচে নাও থাকে সেটা ইনডিরেক্টে হয়ে যাবে দেন, টুমোরো থাকলে সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, দিস মর্নিং থাকলে সেটা হয়ে যাবে দ্যাট মর্নিং, দিস নাইট থাকলে দ্যাট নাইট, দিস থাকলে মূলত দ্যাট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আমরা এতটুকু পড়েছি যে ন্যারেশনের আমরা ইন্ট্রোডাকশন পড়েছি, চেঞ্জ করার নিয়মটা শিখেছি, টেন্স পরিবর্তনের নিয়মটা শিখেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। প্র্যাকটিস করলে আমরা আজকের ক্লাসে যতটুকু শিখেছি সেটা একটু পাকাপোক্ত হয়ে যায়। সো আমাদেরকে বলেছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলোর ন্যারেটিভ স্টাইলটা আমাদেরকে পরিবর্তন করতে বলা হয়েছে। প্রথমে কি আছে, শি সেড আই হ্যাড ডান মাই ডিউটি, সে বলল আমি আমার কাজটা করেছি। বিতে আছে হি সেড আই ওয়াজ রিডিং আ বুক, সে বলল আমি একটা বই পড়ছিলাম। সিতে আছে হি সেড আই নো হিম ওয়েল, সে বলল আমি তাকে ভালো করে চিনি। এবং ডিতে আছে আই সেড টু হিম ইউ মে গো, তুমি যেতে পারো। তাহলে চলো আমরা উত্তরগুলো একটু মিলাই, এবং আমরা উত্তরগুলো মেলানোর আগে তুমি একটু ঝটপট করে ভিডিওটা পজ করে তোমার খাতায় লিখে ফেলো, তারপর এসে আমার সাথে মিলিও। সো আমরা আনসারসে কি দেখতে পাচ্ছি, প্রথমে আছে শি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি, বিতে আছে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক,
সিতে আছে হি সেড দ্যাট হি নিউ হিম ওয়েল এবং ডিতে আছে আই টোল্ড হিম দ্যাট হি মাইট গো। প্রত্যেকটা উদাহরণ কিন্তু আজকের ক্লাসের পড়া থেকেই নেওয়া হয়েছে। সো আমি আশা করি এই এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো তুমি পেরেছো। বন্ধুরা, একটা জিনিস একটু মনে করিয়ে দিই, তুমি যদি ন্যারেশন ভালোভাবে পড়তে চাও তোমার টেন্স সম্পর্কে একদম ভালোভাবে বেসিক ধারণাটা রাখা লাগবে। টেন্সের কিছু ক্লাস আমরা আগেই নিয়েছি, তুমি চাইলে সেই ক্লাসগুলো করে ফেলতে পারো। তাহলে প্রত্যেকটা টেন্সের গঠন, স্ট্রাকচার, ব্যবহার নিয়ে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ ন্যারেশন জানতে হলে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকাটা একদম আবশ্যক, নেসেসারি। তো বন্ধুরা, আজকে ক্লাসটাতে এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশন সম্পর্কে আরও অনেকগুলো নিয়ম শিখব। ন্যারেশন বেশ বড় টপিক, অনেক সময় ধরে শিখতে হয়, তাই বেশ কয়েকটা ক্লাস মিলেই আমরা চেষ্টা করব ন্যারেশন সম্পর্কে আমাদের ধারণাটা একদম সলিড করে ফেলার, একদম খুব ভালো করে শেখার। তাহলে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে এর পরের ক্লাসটাতে। থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর বিইং ইন দিস ক্লাস উইথ মি।